হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ইনফোনিক্স চ্যানেল। আজ আমরা বিশেষ একটা প্রতিবেদন ডিসকাশন করব। সেটা হলো ওয়েস্ট বেঙ্গল একটা নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কলকাতার পাশে প্রপোজ করেছে, সেটা হচ্ছে কল্যাণী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এই নিউজটা 2018-এর আগের নিউজ, কিন্তু এই যে ডেভেলপমেন্ট হয়েছে সেই সম্বন্ধে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। তাছাড়া ডিসকাশন করব যে কলকাতার পাশে আরও একটি এয়ারপোর্ট আছে, যেটা আপনারা সবাই জানেন, বেহালা এয়ারপোর্ট। তো সেটা কেন ইউজ করা হচ্ছে না, কলকাতা এয়ারপোর্টের কেন ক্যাপাসিটি বাড়ানো যাচ্ছে না, আর তাছাড়া কল্যাণী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেন প্রপোজ করা হয়েছে, আর তার সঙ্গে জানবো যে দুর্গাপুর মানে অন্ডাল যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টের কি খবর। সেই সমস্ত জিনিসগুলো আমরা এই ভিডিওর মধ্যে একসাথে জানার চেষ্টা করব। সাথে সাথে আরও জানবো যে এই যে নতুন এয়ারপোর্টটি তৈরি হচ্ছে এর কী টেকনিক্যাল স্পেসিফিকেশানস আছে, আর তার সাথে এই এয়ারপোর্টটিকে কানেক্ট করার জন্য কী কী স্টেপ স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট নিতে চলেছে। তো এবার আসি যে আমাদের প্রতিবেদনে। তার আগে বলে রাখি, আপনাদের যদি ইনফোনিক্স চ্যানেল ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, বেশি বেশি করে শেয়ার করুন যাতে আমাদের এই নতুন চ্যানেল রিচ অনেক লোকের কাছে পৌঁছাতে পারে। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, নাহলে নতুন নতুন যে সমস্ত প্রতিবেদন সেগুলো আপনারা মিস করবেন। তো প্রথমে আসি, ওয়েস্ট বেঙ্গল টু সিক এএআই। এএআই মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নট ফর রিল্যাক্সেশন অফ 40 কিলোমিটার ডিস্টেন্স রুল ফর দ্য সেকেন্ড এয়ারপোর্ট। তো কলকাতার যে সেকেন্ড এয়ারপোর্ট, একটা যে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আছে সেখান থেকে যেমন কল্যাণী 56 কিলোমিটার অ্যাপ্রক্স ডিস্টেন্স সিটি টু সিটি, কিন্তু যেইখানে এয়ারপোর্টটা তৈরি হবে সেটা 40 কিলোমিটারের মধ্যে। তো তার জন্য যে সমস্ত অ্যাপ্রুভাল, সেই সমস্ত অ্যাপ্রুভাল সেন্ট্রালের কাছে আরও রিল্যাক্সেশন করার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছে। তো সেই সম্বন্ধে দেখুন, এটা কবেকারের, জানুয়ারি 31, 2022, মানে কিছু মাসের আগেই। আপনাদের দেখাবো সমস্ত কিছু প্রোগ্রেস কী আছে, কোনখানে তৈরি হবে, আপনাদের একদম কমপ্লিট ম্যাপের সাথে আমরা দেখাবো। এবার আসি যে মমতা গভর্নমেন্ট উইল বিল্ড দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফর কলকাতা, দিস ইজ দ্য বিগ রিজন। তো এখানে তো এই যে সমস্ত নিউজগুলো না জানেন তো অনেক পাবলিশ হয়েছে, অনেক অনেক ন্যাশনাল আর ইন্টারন্যাশনালেও। কারণ যখন ইন্টারন্যাশনাল কি এয়ারপোর্ট তৈরি হয় তখন শুধু সেটা ন্যাশনাল নিউজ থাকে না, কারণ ইন্টারন্যাশনালও নিউজ হয়। কারণ ইন্টারন্যাশনাল যখন একটা এয়ারপোর্ট তৈরি হয় তার জন্য অনেক কিছু অ্যাপ্রুভাল ইন্টারন্যাশনাল লেভেলেও লাগে। তো সেই জন্য ইন্টারন্যাশনালেও এরকম অনেক নিউজে আর্টিকেল পাবলিশ হয়েছে। তো সেইগুলো আমি দেখাচ্ছি না, আমি শুধু ইন্ডিয়ার 2-4টে নিউজ পেপারে দেখাচ্ছি, আগেও কিছু প্রতিবেদন দেখাবো যেগুলো পাবলিশ হয়েছে। তো এরপর এসে যায় যে হোয়াই দ্য নিউ এয়ারপোর্ট নিডেড ইন কলকাতা। কলকাতা এয়ারপোর্টের জানেন দুটো রানওয়ে আছে, আপনারা হয়তো জানেন কি জানেন না জানি না, কিন্তু দুখানে এয়ারপোর্টের মধ্যে একখানেই প্রাইমারি ইউজ করা হয়, সেকেন্ডারি হচ্ছে মেনটেন্যান্সের সময় ইউজ করা হয়। আর সবথেকে বড় কথা, যে সিঙ্গেল বা ডবল যে এয়ারপোর্টের ক্যাপাসিটি সেটা 35 ফ্লাইট পার আওয়ারের ক্যাপাসিটি, কিন্তু অলরেডি সেই 35 পার আওয়ারের ক্যাপাসিটি কখনো কখনো 40 ক্রস করে যায়। তো যেটা হচ্ছে সিকিউরিটি আর সেফটির জন্য একদমই বাঞ্ছনীয় নয়। আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের যে সমস্ত রুলস রেগুলেশনস আছে সেই হিসেবে এগুলো কিন্তু ভায়োলেট করে। তো ওর জন্য আজকের ডেটে যদি স্টেপ না নেওয়া হয় নতুন এয়ারপোর্টের জন্য, তাহলে কিন্তু পরবর্তীকালে এই ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অলরেডি ছিনিয়ে নেওয়া হবে কি মানে অনেক যে বড় বড় ফ্লাইট সংস্থা আছে তারা ফ্লাইট তুলে নেবে। আপনাদের প্রথমে বলে রাখি, এই যে এয়ারপোর্টটা থেকে আগে অনেক ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট হতো। এই অপারেট যেমন হচ্ছে ধরুন জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট হয়ে গেল, বা অন্যান্য যে আমেরিকার ফ্লাইটও কিছু কিছু অপারেট হতো। কিন্তু এখানে যখন ক্যাপাসিটি যখন অনেক বেড়ে গেল, আর যখন দেখলো যে বড় বড় যে এ সমস্ত ফ্লাইট সেগুলো এখানে নামতে পারছে না, তখন কিন্তু এখানে বিরাট বড় প্রবলেম শুরু হয়ে গেল। আর তখন তারা ইন্টারন্যাশনাল ফ্লাইট সেগুলো দিল্লি বা মুম্বাইতে শিফট করে নিয়ে গেল আর কলকাতা ছেড়ে দিল। যেমন হচ্ছে লুফথানজা আছে, বা এরকম অনেক বড় বড় যে সমস্ত ফ্লাইট, লুফথানজার যে সমস্ত বড় ফ্লাইট ইন্টারন্যাশনাল ফ্লাইট সেগুলো কিন্তু কলকাতাতে ল্যান্ড করে না। তার বড় একটা রিজন হচ্ছে এই কনজেশনের জন্য। এতে কিন্তু আলটিমেট লস হচ্ছে কলকাতা এয়ারপোর্ট অথরিটির লস হচ্ছে। কারণ আপনারা বলে রাখি যে প্রতিটা যখন ফ্লাইট নামে তার যে মেনটেনেন্স, তাছাড়া ক্যাপাসিটি বা প্রতি আওয়ারের জন্য তার স্টের জন্য যে পরিমাণ খরচা, সেটা একটা খরচা ট্যাক্স হিসেবে ইন্ডিয়ান গভর্নমেন্টও যেমন কালেক্ট করে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও যেমন কালেক্ট করে, তেমনি এয়ারপোর্ট অথরিটিও কালেক্ট করে। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু অনেক সময় ট্যাক্স রেভিনিউতে লস হয়।
আজকের ডেটে কলকাতা এয়ারপোর্ট থেকে যে সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট হয় সেগুলো বেশিরভাগই এশিয়ান কান্ট্রিজের মধ্যে অপারেট হয়, আর কিছু কিছু আছে মিডল ইস্ট, যেগুলো হচ্ছে দুবাই বা দোহা, এই সমস্ত কিছু কিছু ফ্লাইট থাকে যেগুলো সপ্তাহে একবার বা দুবার যায়। কিন্তু এমনি যে মেন ইন্টারন্যাশনাল যে আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা বক্স টাইপের সেই সমস্ত জিনিসগুলো কিন্তু অপারেট হয় না, সেটা বেশিরভাগই অপারেট হয় দেখবেন মুম্বাই বা দিল্লি বা কিছু কিছু চেন্নাই থেকে অপারেট হয়। আর আজকের ডেটে ব্যাঙ্গালোরেও অনেক এরকম ফ্লাইট দেওয়া হচ্ছে। তো আর হায়দ্রাবাদও রয়েছে। তো এই সমস্ত সাউথের চলে যাচ্ছে বা ইস্টার্ন সাইডে বা নর্দার্ন সাইডের যে সমস্ত বড় এয়ারপোর্ট আছে সেগুলো চলে যাচ্ছে। আজকের ডেটে শুধু দিল্লির কথাই ভেবে দেখুন, দিল্লির যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেটা যথেষ্ট বড়, আর ইন্ডিয়ার মধ্যে তো সবথেকে বড় বিমানবন্দর দিল্লি আইজিআই এয়ারপোর্ট আজকের ডেটে। কিন্তু সেখানেরও ক্যাপাসিটি আস্তে আস্তে ধীরে ধীরে যখন অনেক বাড়তে শুরু করেছে, তখন 2020 না 21 সালে জেওয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য নরেন্দ্র মোদী আর ইউপির যে সিএম যোগী আদিত্যনাথ প্রপোজ করেছে। সেটা একটা বিরাট বড় এয়ারপোর্ট, মানে আপনি ভাবতে পারবেন না, সেই এয়ারপোর্টটা ছখানা রানওয়ে হবে, শুধু রানওয়ে নয়, সেখানে বড় বড় বিজনেস হাব হবে, মানে বিজনেস বলতে এভিয়েশন যে বিজনেস হাব, মানে ধরুন লুফথানজার নিজের একদম নিজস্ব হাব তৈরি করবে। তারপর বোয়িং, এয়ারবাসের যে সমস্ত নিজস্ব হাব বলতে যেখানে কমপ্লিটলি ওভারঅলের যে মেনটেনেন্স, যে সমস্ত একদম হাই ক্রিটিক্যাল মেনটেনেন্স সিস্টেম, সেগুলো ওখানে তৈরি করা হবে। তো আপনারা বুঝতে পারছেন একটা বিরাট বড় এয়ারপোর্ট তৈরি হচ্ছে জেওয়ার ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন আছে। কোনো দিন সময় পেলে সেই এয়ারপোর্ট সম্পর্কেও আমরা বলবো। আমি গেছিলাম জেওয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, কাছাকাছি একটা জায়গায়, যখন 3 বছর আগে গেছিলাম সেইটার জায়গাটা ধুধু মাঠ, কিচ্ছু ছিল না, কিন্তু আজকের ডেটে ওই জায়গাটাই কিন্তু তৈরি হচ্ছে একটা বিরাট বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাছাড়া মুম্বাইতেও সেরকম একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হচ্ছে, সেটা হচ্ছে নেভি মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ওর জন্য যে বড় বড় যে সিটি আছে সেরকম কলকাতাও পেতে চলেছে এরকম কল্যাণী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কিন্তু এই সমস্ত প্রসেস আর অনেক কিছু লেন্দি আছে। আর এয়ারপোর্ট তৈরি করা কোনো বাচ্চাদের খেল নয়, যে একটা রেল লাইন তৈরি করা বা হাইওয়ে তৈরি করার থেকে অনেক বেশি ক্রিটিক্যাল। এর মধ্যে যে সমস্ত ছাড়পত্র চায় ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে, সেগুলো হচ্ছে অনেক কিছু নর্মস বা নডস, এই সমস্ত জিনিসগুলো আপনাদের প্রতিটা জিনিস একদম অ্যাপ্লাই করে চলতে হয়। আর প্রতিটা স্টেপে সিকিউরিটি, সেফটি থেকে শুরু করে সমস্ত কিছু। একটা হয় দেশের মধ্যে শুধু ন্যাশনাল এয়ারপোর্ট, যেমন হচ্ছে দুর্গাপুর বা অন্ডাল এয়ারপোর্ট, তো সেখানে এটা বেশিরভাগই থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। কিন্তু এটাও তৈরি হতে চলেছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনাদের আগে বলবো কোনটার জন্য কেন কী জন্য হয়নি। এবার আসুন কলকাতা এয়ারপোর্টের দুখানে যে রানওয়ে আছে তার লেন্থ কত, 3.2 মিটার আর 3.6 মিটার, মানে 3 কিলোমিটার 200 মিটার আর 3 কিলোমিটার 600 মিটারের মতন এই দুখানা রানওয়ে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটি কত, 35 ফ্লাইটস পার আওয়ার, সেকেন্ডারি হ্যাজ ক্যাপাসিটি 15 ফ্লাইটস। যে সেকেন্ডারিটা কিন্তু ইউজ করা হয় না, খুব কমই ইউজ করা হয়, কারণ জানেন যে ট্যাক্সিওয়ের জন্য বেশিরভাগটা ইউজ করা হয়। সেকেন্ডারি রানওয়ে ইউজ ফর ট্যাক্সিওয়ে মানে কি, ট্যাক্সিওয়ে হচ্ছে যখন এয়ারপোর্টে প্লেন নামে, তারপর সেটা যেমন ঘুরে ঘুরে যায় তার নিজস্ব পজিশানে বা কোনখানে যেতে হবে, একটা রানওয়ের মতনই প্যারালাল একটা ওয়ে ইউজ করে, সেটাকে বলা হয় ট্যাক্সিওয়ে। তো আপনারা দেখলেন এই দুখানা। তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অলমোস্ট একটা তৈরি হওয়ার জন্য মিনিমাম একটা যে ডিস্টেন্স লাগে, মানে যে এয়ারপোর্টের রানওয়ের যে সমস্ত কভার হওয়া চাই, মোটামুটি 3 কিলোমিটারের মতন হওয়া চাই, যেটা ইন্টারন্যাশনাল মান্যতা প্রাপ্ত ইন্টারন্যাশনাল যার এয়ারপোর্ট তৈরির জন্য। এবার আসি যে হোয়াই নট ইউজ বেহালা এয়ারপোর্ট। বেহালাও তো একটা জানেন এয়ারপোর্ট আছে, যেটা হচ্ছে বেহালা ফ্লাইং ক্লাব হিসেবে পরিচিত আজকের ডেটে। দেখুন এটা হচ্ছে কলকাতা থেকে 5 কিলোমিটার বা 8 কিলোমিটার দূরে আছে সিটি সেন্টার থেকে। তো বেহালার ফ্লাইং ক্লাব আর ফ্লেয়ারের যে ফ্লাইং ক্লাব আছে, ফ্লাইং ক্লাব মানে হচ্ছে যেখানে পাইলটরা ট্রেনিং করে, যেমন হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রিতে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজে যাই, তেমনি হচ্ছে যারা পাইলট হয় তারা ওনারা যায় ফ্লাইং ক্লাবে। তো সেখানে আছে বেহালা ফ্লাইং ক্লাব। কিন্তু এর যে লেন্থ মাত্র 1.4 কিলোমিটার। এখানে কিন্তু এয়ারপোর্ট তৈরি হওয়ার জন্য অলরেডি প্রপোজ করা হয়েছে। এখানে কোন এয়ারপোর্ট তৈরি হবে, যে ডোমেস্টিক ছোটো ছোটো এয়ারপোর্ট যেগুলো তৈরি হয়, ডোমেস্টিক এয়ারপোর্ট, যেমন ধরুন এখান থেকে অলরেডি দীঘার জন্য ফ্লাইট অপারেট করে, বা এখানে হেলিকপ্টার অপারেট করে, বা ছোটো ছোটো যে সমস্ত জায়গায় যাওয়ার জন্য যে ছোটো ছোটো প্লেন হয়, তো সেই সমস্ত প্লেনগুলো অপারেটের জন্য এখানে অলরেডি এয়ারপোর্ট প্রপোজ করা হয়েছে। মানে কমার্শিয়াল এয়ারপোর্ট প্রপোজ করা হয়েছে। এটা আগে ছিল ফ্লাইং ক্লাবের সাথে প্যারালালি এই জিনিসটাও এখানে প্রপোজ করা হয়েছে।
যেটার অলরেডি অ্যাপ্রুভাল হয়ে গেছে আর সঙ্গে কাজও চলছে। এটা যেহেতু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিছুতেই হতে পারে না, তো এর যে অ্যাপ্রুভাল প্রসেস খুবই কম ছিল, আর যেটা কমপ্লিটলি সেন্ট্রাল আর স্টেট মিলিয়ে এই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। এবার বলি কল্যাণী এয়ারপোর্ট এরিয়া। এরিয়া কতখানি এরিয়া জুড়ে অ্যাপ্রক্সিমেট এরিয়া কত হবে? 1600 একর ল্যান্ড হচ্ছে নিডেড টু বিল্ড দ্য নিউ এয়ারপোর্ট। যে প্রাইমারি যে ডিপিআর বা প্রাইমারি যে সমস্ত সার্ভেগুলো তৈরি হয়েছিল, যেগুলো হচ্ছে গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পৌঁছেছে, তো সেই ডকুমেন্টস অ্যাক্সেস করে 1000, কিছু কিছু জায়গায় দেখবেন 1300 লেখা আছে, 1400 বা 1500, আর কিছু কিছু জায়গায় 1600। এখানে কিন্তু গভর্নমেন্ট ডকুমেন্টসে 1400 থেকে 1600-ই কথা বলা হয়েছে, মানে অ্যাপ্রক্স এত এরিয়া মিনিমাম চাই যে ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট কলকাতার পাশে তৈরি করার জন্য, আর তার যে সমস্ত ফেসিলিটিস আছে সেইগুলো বিল্ড আপ করার জন্য। এরপর আসি কোথায় তৈরি হবে। দেখুন, এটা পুরো একটা কমপ্লিট যে ম্যাপ আছে, এটা অ্যাপ্রক্সিমেটে, কিন্তু এটা কোনো কিছু এখানেই তৈরি হবে এরকম কোনো নয়, কিন্তু একটা অ্যাপ্রক্সিমেট জায়গা। আপনারা যারা কল্যাণীর কাছাকাছি থাকেন তারা এই সমস্ত জায়গাগুলো কিন্তু বুঝতে পারবেন, তো কোথায় কিভাবে তৈরি হচ্ছে। আমি যেহেতু কল্যাণী আশেপাশে থাকি না, তো আমি যেটা জানি না, কিন্তু এটা ডিস্টেন্স হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এটা 40 কিলোমিটারের মধ্যেই এই জায়গাটা। তো আপনারা যদি কেউ জানেন যে এখানে কী ডেভেলপমেন্ট হচ্ছে, আপনারা নিশ্চয়ই কমেন্ট সেকশানে নিশ্চয়ই বলবেন, তো আমিও জানতে পারবো যে এখানে আসলে মানে অন গ্রাউন্ডে কী ডেভেলপমেন্ট হচ্ছে, অন গ্রাউন্ড প্রোগ্রেস কী। তো এরপর আসি কল্যাণী এয়ারপোর্টের জন্য প্রপোজ করা হয়েছে 2খানা রানওয়ে, অ্যাজ পার রিপোর্টে 2খানা রানওয়ে, আর পরবর্তীকালে যাতে এক্সটেন্ড করা যায় তার জন্য আরও 1খানা রানওয়ে, মানে টোটাল 3খানা রানওয়ের মতন তৈরির জন্য প্রপোজাল রাখা হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আপনাদের বলবো যে এ সম্বন্ধে কী আমার ওপিনিয়ন, সেসবগুলোও আমি বলবো কিছুক্ষণের মধ্যেই। তো এরপর আসি যে এখানে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল কী বলেছেন এটা শুনুন। এটা কিন্তু 2022-এর রিপোর্ট অনুযায়ী বলেছেন, উই আর লুকিং ফর দ্য ল্যান্ড preferably located at 50 কিলোমিটার রেডিয়াস এরিয়া ফ্রম দ্য এক্সিস্টিং সিটি এয়ারপোর্ট উইথ মাল্টি কানেক্টিভিটি। ঠিক আছে, মাল্টি কানেক্টিভিটি কী হয়, যেমন রেল হয়ে গেল, রোড হয়ে গেল, আর সাথে হচ্ছে মেট্রো হয়ে গেল, পড়তে পারবেন। ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ দ্য কল্যাণী লিডস ইন দ্য রেস। কল্যাণী হচ্ছে এর মধ্যে সবথেকে বেশি ফেসিলিটেড জায়গা যেটা না এয়ারপোর্ট তৈরি করা যায়। দ্য টাউন ইজ দ্য বিং ডেভেলপড মেগা সিটি উইথ দ্য নাম্বার অফ prominent project coming up with include the all Indian Institute of Medical Science, মানে এইমস যেটা তৈরি হয়েছে, আর আইটি পার্ক যেটা তৈরি হচ্ছে বা হবে। দ্য টাউন ইজ অলসো উইদিন দ্য 50 কিলোমিটার ফ্রম দ্য নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট হ্যাজ গুড কানেক্টিভিটি বাই রোড অ্যান্ড রেল। অলরেডি রোড অ্যান্ড রেলের সঙ্গে কানেক্টিভিটি অলরেডি হয়েছে, আর সবথেকে বড় কথা যে এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে সেটাও কিন্তু এর মধ্যেই তৈরি হচ্ছে। তো আপনারা যদি ডিটেলস এক্সপ্রেসওয়ে সম্পর্কে জানতে চান, সেটা নিচের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেই ডিটেলস এক্সপ্রেসওয়ে সম্পর্কে জানতে পারবেন। আর মেট্রো রেল কানেক্টিভিটি অলসো প্রপোজড ফর দ্য টাউন। যেহেতু এটা 40 কিলোমিটারের মধ্যে মেট্রো রেল তৈরি করতেও কোনো অসুবিধা হবে না। অল দ্য ফ্যাক্টরস মেক দ্য কল্যাণী দ্য আইডিয়াল চয়েস ফর দ্য সেটিং আপ দ্য সেকেন্ড সিটিএ টার্মিনাল। তো এখানে হচ্ছে সবথেকে বড় কথা, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তিনোই এগ্রি আছে এই এয়ারপোর্টটা তৈরি করার জন্য। আমরা বলবো তিনোই যদি এগ্রি থাকে তাহলে হার্ডেলস কিসে আসছে, মানে প্রবলেম কী জন্য আসছে, তো সেই সমস্ত জিনিসগুলোও কিন্তু এর মধ্যে আমরা জানবো। এবার যদি এসে যে অন্ডাল এয়ারপোর্টকে গভর্নমেন্ট বলেছিল যে ওটাকে সেকেন্ড এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা হোক। ইফ দ্য ল্যান্ড ইজ available and no problem is faced for the acquisition, Kollani would be definitely the best choice. The state government suggested considering the Ondal as a second airport, but it has the several difficulties. The distance from the Kolkata is 192 is a major drawback. এখানে প্রথমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বা মমতা গভর্নমেন্ট প্রথমে প্রপোজ করেছিল যে অন্ডাল যে এয়ারপোর্ট আছে সেটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসেবে সেই মান্যতা দেওয়া হোক, কলকাতার সেকেন্ড এয়ারপোর্ট। কিন্তু আসলে জানেন যে এটা হচ্ছে 192 কিলোমিটার ডিস্টেন্স, তাছাড়া যে মেজর সিটির সঙ্গে কানেক্টিভিটি, এর দুটো কানেক্টিভিটির মধ্যে 4 আওয়ার্সের মতন ডিস্টেন্স, যেটা হচ্ছে অনেক দূর। তাছাড়া ওখানে নতুন করে মেট্রো তৈরি করা বা এই সমস্ত যে নতুন ফেসিলিটিস তৈরি করা, সেগুলো অনেক
খরচা আর ব্যয়বহুল। আর সবথেকে বড় কথা, ওখানে অত প্যাসেঞ্জার এখন আজকের ডেটেও হয় না, কারণ সেরকমভাবে কানেক্টিভিটি নেই। কারণ বেশিরভাগ ইন্ডাস্ট্রি বা আইটি পার্ক যে সমস্ত ফ্লাইটগুলো অপারেট করে বেশিরভাগই কলকাতা থেকেই বেশিরভাগ অপারেট হয়, আর বেশিরভাগ কলকাতা আসার জন্যই লোক কলকাতা এয়ারপোর্টকে ইউজ করে, কেউ অন্ডালে গিয়ে করে না। যে সমস্ত অন্ডালের যে সমস্ত ছোটোখাটো অন্ডাল বা দুর্গাপুর বা আসানসোলের যে সমস্ত লোকেরা আছেন, তো ওনারাই কিছু কিছু বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, ওনারাই এই অন্ডাল এয়ারপোর্টটা ইউজ করেন। তাছাড়া খুব একটা বেশি ওখানে অন্ডাল এয়ারপোর্টে কেউ ইউজ করে না, যেটা আমি রিপোর্টে পড়েছি। এরপর আসি যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জানেন যে সিভিল এভিয়েশন মিনিস্ট্রির হচ্ছে মন্ত্রী। তো উনি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাবিনেট মিনিস্ট্রির একজন ভালো উচ্চপদস্থ মন্ত্রী। তো তিনি বলেছেন, ওয়ান্ট টু বিল্ড দ্য সেকেন্ড এয়ারপোর্ট ফর কলকাতা বাট নো রেসপন্স ফর দ্য স্টেট গভর্নমেন্ট। এটা ফেব্রুয়ারি 7, 2022-এর। এখন প্রথমে কি বললেন কি না, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রপোজ করেছে, তার জন্য রিকোয়েস্ট করেছে, এরকম জিনিস পড়লেন। আর লাস্টের দিকে কি পড়ছেন আপনারা, তো এখানে ওনারা বলছেন যে এখানে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। একটা জিনিস বলে রাখি, এয়ারপোর্ট তৈরি করার জন্য তো পয়সা তো দেবে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা একদম ঠিক। এটা পিপিপি মডেলে তৈরি হবে। পিপিপি মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, যেমন হচ্ছে ধরুন আদানি গ্রুপ হলো বা রিলায়েন্স গ্রুপ হলো বা টাটা গ্রুপ হলো, ওনারাও ইনভেস্ট করবেন, সেন্ট্রাল গভর্নমেন্টও ইনভেস্ট করবে, সাথে স্টেট গভর্নমেন্টও কিছু ইনভেস্ট করবে। সবথেকে বড় কথা, আপনারা অনেকেই হয়তো জানেন না যে এটা সব কিছু ভাবেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের, কিন্তু আসলে সেন্ট্রাল গভর্নমেন্টের নয়। ধরুন একটা কোনো এয়ারপোর্ট তৈরি হলো, তার যে মেন যে ল্যান্ড দেয়া, সেটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের কাজ। তাছাড়া ল্যান্ডের মধ্যে যে এয়ারপোর্ট তৈরি হবে সেটা সিকিউরিটি হচ্ছে সিআইএসএফ, যেটা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স আছে তার। কিন্তু যে বাইরের আউটসাইডের যে সমস্ত সিকিউরিটি, পুরো কমপ্লিট সিকিউরিটির যে মেনটেনেন্স, সেটা হচ্ছে কমপ্লিটলি স্টেট গভর্নমেন্টের হাতে। তাছাড়া যে ছোটোখাটো হাইওয়ে তৈরি করা বা রেলওয়ে তৈরি করা বা মেট্রো তৈরি করা, এই তিনটে জিনিস হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। তাছাড়াও ছোটো ছোটো যে সমস্ত রাস্তা বা বড় বড় রাস্তাগুলো যেগুলো তৈরি করতে হয়, সেগুলো কিন্তু কমপ্লিটলি স্টেট গভর্নমেন্টের হাতে। তো এটা জন্য $1 বিলিয়ন প্রজেক্ট হয়। তো $1 বিলিয়ন প্রজেক্টের মধ্যে এখানে স্টেটেরও হাত থাকে আর সেন্ট্রালেরও হাত থাকে। তো যেখানে মনে করুন ধরুন প্রচুর পয়সা লাগছে, হয়তো ধরুন আজকের ডেটে স্টেট গভর্নমেন্ট অত টাকা ইনভেস্ট করতে চায় না, তো এইসবের জন্য কখনো কখনো স্টেট গভর্নমেন্ট এই ব্যাপারে রেসপন্স করতে চায় না। এই মানে এই নয় যে স্টেট গভর্নমেন্ট এখানে সেকেন্ড এয়ারপোর্ট চায় না। এর মানে এই হলো যে ইনভেস্টমেন্ট স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যে পরিমাণ অ্যামাউন্ট করার উচিত বা করা দরকার, বা যে সমস্ত স্টেপগুলো নেওয়া দরকার, স্টেট গভর্নমেন্ট অত অ্যাক্টিভ হয়নি। কারণ দেখুন, আরও দেশে অন্যান্য এয়ারপোর্ট, বড় বড় এয়ারপোর্ট তৈরি হচ্ছে, সেম অ্যামাউন্ট, সেম জিনিস, সেমভাবে তৈরি হচ্ছে স্টেট গভর্নমেন্টের হেল্প দিয়ে। যেমন জওয়াহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিছুদিন আগে উদ্বোধন হলো, আর তার কাজও খুব জোরসোরসে চলছে। আর তাছাড়া হচ্ছে মুম্বাইয়ের তো বললামই, তাছাড়া অনেক ছোটোখাটো এয়ারপোর্ট তৈরি হচ্ছে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট হিউজ পরিমাণ পয়সা, যেগুলো অ্যামাউন্ট ইনভেস্ট করছে। শুধু আপনারা ভাববেন হয়তো বিজেপি শাসিত রাজ্য বা বিজেপি অ্যালাইড শাসিত রাজ্যেই শুধু এসব হচ্ছে, তো না, এসব কিন্তু ওটা পলিটিক্যালি যাই বলুক, কিন্তু এমনি পলিটিক্যাল কোনো এতে ইন্টারফেয়ার নেই। আপনাদের মেন যে জিনিসটা, যেটা জমি, ল্যান্ড, সিকিউরিটি, কানেক্টিভিটি, এই সমস্ত তো স্টেটকে অনেক ভালো মতন পয়সা ইনভেস্ট করতে হবে। কারণ একটা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিটি তৈরি করার জন্য তো অনেক পরিমাণ পয়সা খরচা হয়। আর এর সবথেকে বড় কথা হচ্ছে অ্যাপ্রক্স কমপ্লিশন ইয়ার, যেখানে ডকুমেন্টসে লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ক্লিয়ারেন্স, অলমোস্ট সব কিছু ক্লিয়ারেন্স 2025-এর মধ্যে হয়ে যায়, সে ল্যান্ড থেকে শুরু করে সমস্ত টাইপের ছাড়পত্র, যেমন হচ্ছে যে পরিবেশ ছাড়পত্র হয়ে গেল, তাছাড়া আরও যে সমস্ত ছাড়পত্র হয়, ওখানে প্রায় 300 টাইপের ছাড়পত্র হয়। আমি যতখানি পড়েছিলাম 300 টাইপের ছাড়পত্র, সে ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেট সব মিলিয়ে এরকম ছাড়পত্র হয়। তো সেইগুলো মিলিয়ে যদি ছাড়পত্র 2025 অবধি হয়ে যায়, তো 5 বছরের মধ্যে এয়ারপোর্টটা একটা ইনিশিয়ালি কমপ্লিট হয়ে যাবে। 2030-র মধ্যে এটা ওপেন হয়ে যাবে, যেটা গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট রিগারাসলি চায়। কারণ যত তাড়াতাড়ি এটা এয়ারপোর্টটা তৈরি করা যাবে, কারণ এটা খুব তাড়াতাড়ি তো তৈরি হবে না, অলমোস্ট সব কিছু ছাড়পত্র হয়ে গেলেও 5 to 6 ইয়ার্স লাগবেই এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা তৈরি করতে। তো আই হোপ 2024 বা 25-এর মধ্যে সমস্ত কিছু হার্ডেলস বা সমস্ত কিছু যে সমস্ত বাধা বিপত্তি আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের জন্য রিকোয়ার্ড ল্যান্ড আর সমস্ত কিছু জিনিস প্রপোজ হয়ে যাবে, তাকে 2030-র মধ্যে আমরা একটা কলকাতার মধ্যে নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেন দেখতে পাই।
আর সব থেকে এবার আমার ওপিনিয়নের কথা বলি। দেখুন, কলকাতা একটা খুবই বড়, টোটাল ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় মেট্রোপলিটন সিটি। আনডাউটেডলি এর থেকে বড় মেট্রোপলিটন সিটি কোথাও নেই টোটাল ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে। কিন্তু আজকের ডেটে যদি একটা নতুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করা হয়, তাতে যদি 3খানা রানওয়ে, মানে প্রাথমিকভাবে 2খানা তারপর 1খানা রানওয়ে তৈরি করা হয়, আমার মনে হয় সেটা একটা বিরাট বড় সেটব্যাক বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আজকের ডেটে মিনিমাম আপনাদের যদি এয়ারপোর্ট, কলকাতার এয়ারপোর্টের যদি দরকার হয়, সেটা মিনিমাম 4 রানওয়ের হওয়া চাই, আর মিনিমাম 3.5 কিলোমিটার চওড়া বা লম্বা হওয়া চাই। 3.5 কিলোমিটার চওড়া নয়, লম্বা হওয়া চাই। কারণ দেখুন, যে সমস্ত আজকের ডেটে বড় বড় ফ্লাইট বা বিরাট আয়তনের, বিরাট ওজনের ফ্লাইট যেগুলো অপারেট হয় ইন্টারন্যাশনালি, এক ডিস্টেন্স থেকে হিউজ বড় ডিস্টেন্সে যাওয়ার জন্য, যেমন এয়ারবাস A380 হয়ে গেল, বড় বড় সাইজের, এরকম অনেকই বোয়িংয়ের ওরকম অনেক ফ্লাইট আছে, সেগুলোকে যদি অপারেট করতে হয় কলকাতার থ্রু, তো সেইগুলোর জন্য অ্যাটলিস্ট 6 রানওয়ের দরকার, যার মধ্যে 2খানা হবে কমার্শিয়াল, কিছু 1খানা হবে ভিআইপিস, 2খানা বা 3খানা হবে কমার্শিয়াল, মানে যাই হোক, যেরকম হোক কম্বিনেশনে হলে সবথেকে বড় কথা ক্লিয়ারলি একটা ভালো মতন এজ পাবে কলকাতা। যেমন ধরুন, যে সমস্ত বড় বড় ফ্লাইট যেগুলো অপারেটর, যেমন লুফতানজা হয়ে গেল, ব্লু এয়ারলাইন্স হয়ে গেল, বা কলকাতার যেমন আমেরিকান এয়ারলাইন্স হয়ে গেল, সিঙ্গাপুর এয়ারলাইন্স হয়ে গেল, সেই সমস্ত যে বেসগুলো, তারা কিন্তু বেশিরভাগই দিল্লি বা মুম্বাই চলে যায়, তাদের যে বড় বড় ফ্লাইটগুলো। ওর জন্য আমাদের যদি যেতে হয়, ধরুন আমেরিকা যেতে হয়, প্রথমে আমাদের যেতে হয় দিল্লি বা মুম্বাই, তো গিয়ে আমাদের ওখান থেকে ফ্লাইট ধরতে হয়। তো সেইগুলো হচ্ছে খুব বড় অসুবিধে। যদি আজকের ডেটে এরকম একটা ফ্লাইট তৈরি করা হচ্ছে, তো বড় ধরনের কেন করা হবে না? আমার সেটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। এ সম্বন্ধে আপনারা কি ভাবেন, আপনারা কাইন্ডলি কমেন্ট সেকশানে বলবেন। তো আমি সেই সমস্ত কমেন্টগুলো নিশ্চয়ই পড়তে চাই। আর আজকের ডেটে কি অন গ্রাউন্ড প্রোগ্রেস আছে, যদি আপনারা এই এলাকার মধ্যে থেকে কেউ হন, তো আপনারা নিশ্চয়ই কমেন্ট করে বলবেন। আর সবথেকে বড় কথা, আমাদের এই চ্যানেল গ্রো হওয়ার জন্য যে সমস্ত সাবস্ক্রাইব করেছেন, আর যে সমস্ত সাবস্ক্রাইব করেননি, ওনারা সাবস্ক্রাইব কাইন্ডলি করে নিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর সবথেকে বড় কথা, আপনি প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমাদের এই নতুন চ্যানেল রিচ অনেক অনেক ভিউয়ার্সের কাছে পৌঁছে যেতে পারে। আর সবথেকে বড় কথা, সাবস্ক্রাইব করে বেল আইকন নিশ্চয়ই প্রেস করে দেবেন। আর থ্যাংকস টু অল মাই ভিউয়ার্স।